নমস্কার। বৈঠকখানায় সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটা নিয়ে এসেছি আপনাদের কাছে, এটা আন্তন চেখভের খুব একটা বিখ্যাত গল্প, দ্য বেট, বাজি। শরৎকালের রাত, একজন প্রবীণ ব্যাংক মালিক তার ঘরে পায়চারি করছেন আর মনে মনে ভাবছেন, ঠিক 15 বছর আগে এইরকমই শরতের একটা রাতের কথা। তিনি একটা বড় পার্টি দিয়েছিলেন, অনেক মানুষ সেখানে এসেছিলেন। তিনি তখন শহরের একটা গণ্যমান্য ব্যাংকের মালিক, ওজনদার লোক। অনেক লোক এসছেন, অনেক গল্প হচ্ছে, অনেক রকমের কথাবার্তা হচ্ছে। এই হতে হতে হঠাৎ আলোচনাটা ঘুরে গেল যে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কি উচিত না। দেখা গেল অধিকাংশ লোকই বলছেন যে না, মৃত্যুদণ্ড দেওয়াটা উচিত নয়, কারণ প্রাণ একবার নিয়ে নিলে সে প্রাণ তো আর ফিরিয়ে দেওয়া যায় না। তো তার থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যেতে পারে, শাস্তিও হলো, আবার একেবারে মানুষটাকে মেরে ফেললাম, এটা হলো না। ব্যাংকের মালিক বললেন, না, আমি এটা মানি না। দেখুন, কাউকে যাবজ্জীবন বন্দি করে রাখা, বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন করে রাখা, তাকে তো তিলে তিলে মেরে ফেলা হয়। তার মানে তো একটা লোককে আমি যদি 15 বছর ধরে যাবজ্জীবন কারাদণ্ডে রাখি, আমি তো 15 বছর ধরে তিলে তিলে তাকে মারছি, দগ্ধ করে করে মারছি। তার থেকে তো 1 সেকেন্ডে মেরে দিলাম, এটাই ভালো, তাই নয় কি? আপনারা, আমি বুঝতে পারছি না কেন আপনারা মৃত্যুদণ্ডের তুলনায় যাবজ্জীবন কারাদণ্ডকে প্রেফার করছেন। আমার তো মনে হয় শাস্তি দিতে গেলে যদি সেরকমই শাস্তি দিতে হয়, তাকে মেরে ফেলো। তখনও দেখা গেল কিছু লোক বলছেন যে না, আপনি বলছেন সেটা ঠিক, কিন্তু একেবারে মেরে ফেললে তো আর হাতে কিছু থাকে না, না। তো সেইখানে একজন অল্প বয়সী, খুব সপ্রতিভ আইনজীবী ছিলেন। ওনাকে বললো, আপনার কি মত? উনি বললেন, দেখুন, আমার মত যদি জিজ্ঞেস করেন, আমি বলবো যে যাবজ্জীবন কারাদণ্ডই দেয়া হোক। কারণ একদম বেঁচে না থাকার চেয়ে যে কোনোভাবে বেঁচে থাকাটা বেটার। মরে গেলে তো হয়েই গেল। এই ব্যাংকের ভদ্রলোক চিৎকার করে উঠলেন, আপনি ভুল বলছেন, আপনি লড়বেন বাজি আমার সঙ্গে? এই যে কথাটা আপনি বলছেন, আমি যদি আপনাকে 5 বছর বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন করে একটা ঘরের মধ্যে রেখে দিই, আপনি খাবার দাবার পাবেন, কিন্তু আর কোনো মানুষ, কারোর সাথে কোনো যোগাযোগ থাকবে না, কোনো সংস্রব থাকবে না, আপনি বাইরের আকাশ দেখতে পাবেন না, আপনি পারবেন সেখানে থাকতে? 5 বছর পারবেন থাকতে? এই আইনজীবী খানিকক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ বললেন যে সত্যিই যদি আপনি এরকম বাজি ধরেন, আমি 5 কেন, আমি 15 বছরও থাকতে পারবো। ব্যাংকের বোতল লাফিয়ে উঠলেন, রইল আমার 20 লক্ষ রুবল বাজি রাখলাম আপনার সঙ্গে, আমি 20 লক্ষ রুবল। আপনি যদি 15 বছর একদম আইসোলেটেড অবস্থায় বহির্জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারেন, 20 লক্ষ রুবল আপনাকে আমি দেব। এই একটা অদ্ভুত বাজি, মানে পাগলের খেয়াল বলা যেতে পারে, কিন্তু সেটাই তখন দাঁড়িয়ে গেল সবার সামনে। ঠিক হয়ে গেল যে ওই আইনজীবী স্বেচ্ছায় ওইরকম একটা বন্দি জীবন বেছে নেবেন, যেখানে কারোর সাথে কোনো যোগাযোগ থাকবে না, দিনের আলো প্রায় দেখতে পাবেন না বলা যায়। একটা কুঠুরির মধ্যে উনি থাকবেন, খাওয়ার দাওয়ার পাবেন, পিয়ানো পাবেন, যদি মদ চান মদ পাবেন, তামাক চাইলে তামাক পাবেন, বই চাইলে বই পাবেন, আর কিচ্ছু পাবেন না। সে ব্যাংকের ভদ্রলোক বলেন, ভেবে দেখুন, আপনি কিন্তু নিজের জীবন বাজি রাখছেন, আপনার জীবনের 15টা বছর আপনি বাজি রাখছেন। আমার তো 20 লক্ষ রুবল গেল এলো কোনো ব্যাপার নয়, আপনি কি হারাবেন জীবনের 15টা বছর? আইনজীবী বললেন, বাজি যখন ধরেই ফেলেছি তখন এসব কথা বলে কি হবে, চলুন। ঠিক হয়ে গেল। পরের দিনই এই ঘটনা ঘটবে। ওই ব্যাংকের যে মালিক, তারই একটা বাগান বাড়িতে একটা নিচে ঘর আছে, সেই ঘরটা ওইভাবে ঠিক করে ফেলা হবে, যেখানে একটা ওপরে ছোট্ট ঘুলঘুলি থাকবে, যেখান দিয়ে খাবার দাওয়া পাঠানো হবে বা বইটই পাঠানো হবে। এই ছাড়া কারোর সাথে উনি দেখা করতে পারবেন না, কথা বলতে পারবেন না, কিচ্ছু না। আজকে
15 বছর পরে সে ব্যাংকের মালিক ভাবছেন যে কেন লড়েছিলাম ওই বাজিটা। আমার তো বুঝলাম অনেক টাকা আছে, একটা পাগলের খেয়াল, ওই লোকটা কেন বাজিটা ধরেছিল? ও তো জীবনের 15টা বছরও নষ্ট করবে। কেন ধরেছিলাম বাজিটা, কেন ধরেছিলাম বাজিটা? যাই হোক, আবার ফিরে যাই আমরা। পরের দিন সেই আইনজীবী তো ওই ঘরে ঢুকে গেলেন, সমস্ত চতুর্দিক থেকে বন্ধ হয়ে গেল, ওই একটা উপরে জানলা, সেখান দিয়ে উনি কিছু দেখতে পান না, কিন্তু খাবার দাবার বা বইপত্র বা অন্য জিনিসপত্র ওখান দিয়ে পাঠানো যায়। শুরু হলো তার একাকী জীবন কাটানো। প্রথম প্রথম উনি খুব পিয়ানো বাজাতেন, নিজে নিজে চিৎকার করতেন, জোরে জোরে গান করতেন, একাই। সবাই শুনতো দূর থেকে সেগুলো, কিন্তু কেউ কোনো কথা তো বলবে না, কারোর সাথে তো ওনার কোনো যোগাযোগ নেই। দ্বিতীয় বছর থেকে শুরু হলো কি, উনি অনেক রকম বই পড়তে শুরু করলেন। প্রথম দিকে উনি পড়তেন হালকা স্টাইলের বই, রহস্য, রোমাঞ্চ বা প্রেম কাহিনী এই জাতীয় বইও প্রথম দিকে পড়তেন। কিন্তু ধীরে ধীরে ওনার বইয়ের চাহিদাটা পাল্টাতে লাগলো। তখন উনি বিভিন্ন ভাষা শিখতে লাগলেন, দর্শন এবং ইতিহাস নিয়ে গভীর পড়াশোনা করতে শুরু করলেন। শুধু বই, শুধু বই, কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই, কোনো কিচ্ছু নেই। মাঝে মাঝে একটু একা একা হেসে উঠতেন, কখনো একা একটু গান গেয়ে উঠতেন, ওইটুকুই। আদারওয়াইজ উনি ওই বইয়ের মধ্যে ডুবে গেলেন। আরো কিছুদিন গেল, আরো কবছর গেল, এবারে উনি শুরু করলেন বাইবেলের নিউ টেস্টামেন্টের সে অধ্যায়গুলো পড়া। ব্যাংকের মালিক খবর পেতেন যে উনি কি ধরনের বই চাইছেন, কি ধরনের বই ওনাকে দেওয়া হয়েছে, অবাক হতেন যে দর্শন, ইতিহাস, এসব সিরিয়াস সিরিয়াস বই পড়ার পর এখন আবার নিউ টেস্টামেন্টে ঢুকে গেল কেন? যাই হোক, তারও কিছুদিন পর তখন এলোপাথারি পড়তে শুরু করলো। এই কখনো শেক্সপিয়ার পড়ে, কখনো বাইরন পড়ে, কখনো এই পড়ে, কখনো মানে এইদিকে সে 15 বছর কিন্তু সে প্রায় টেনে আনছে, প্রায় টেনে আনছে, এবং আনতে 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 আজ হলো আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এই প্রবীণ ব্যাংকার তার ঘরে পায়চারি করছেন, ভাবছেন আগামীকাল সকালেই তো বাজিও জিতে যাবে। কিন্তু ওনার আর্থিক অবস্থা আগের মতো নেই, একেবারেই নেই। উনি অনেক রকম বেখেয়ালে, প্রচুর টাকা ছিল ওনার, কিন্তু অনেক রকম বেখেয়ালে উনি টাকা উড়িয়েছেন, শেয়ার বাজারে প্রচুর লস করেছেন, বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি বাজি ধরেছেন, সেসব বাজি হেরেছেন। আজকে ওনার হাতে কিছু নেই। তো কাল এ তো বাজি জিতেই গেছে, কাল তো বেরোবে, 20 লক্ষ রুবল কোথা থেকে দেবেন? এবং দিলে তো উনি সর্বশান্ত হয়ে যাবেন। এ তো টাকা নিয়ে লাফাতে লাফাতে চলে যাবে। 15 বছর ধরে সে এই টাকার জন্যই তো লড়ে গেছে, আর তো কিছু না। সে টাকা পেয়ে তো সে বিরাট বড় লোক হয়ে যাবে, আমার কি হবে? হঠাৎ একটা চিন্তা মাথায় এলো যে লোকটাকে শেষ করে দিলে কি হয়, কেউ তো জানবে না। সেই চিন্তাটা মনের মধ্যে আস্তে আস্তে দানা বাঁধতে লাগলো। আজকেই শেষ রাত, আজকেই শেষ রাত, যা করার আজকেই করতে হবে। ঠিক আছে, উনি মনস্থির করে ফেললেন। সেই আলমারি থেকে এক গাছা চাবি বার করলেন, তখন রাত প্রায় 2টো-2:30, চললেন। পাহারাদার ছিল, কিন্তু 15 বছর হয়ে গেছে, আর সেই লোকটার তো পালানোর কোনো লক্ষণ নেই, কাজে তারাও ব্যাপারটা অনেক হালকাভাবে নিয়েছে, কোথায় গুড়ি মেরে শুয়ে আছে, ঘুমিয়ে আছে। এই ব্যাংকার ওখানে গিয়ে দেখলেন মূল দরজাটা খুললেন, ভেতরে ঢুকলেন। ভেতরে ঢুকে সেই ছোট জানলাটা, যা দিয়ে ওকে খাবার দেওয়া হতো, ত্রিসীমানায় অন্য কোনো মানুষ নেই, সবাই ঘুমোচ্ছে। উনি আস্তে আস্তে ওই ছোট জায়গাটা দিয়ে মুখ বাড়ালেন, দেখলেন ঘরে একটা অল্প আলো জ্বলছে, আর সেই লোকটি টান হয়ে একটা চেয়ারে বসে আছে ওনার দিকে, পেছন দিয়ে, মুখ দেখতে পাচ্ছেন না। খুব রোগা, মানে কি বলবো, মানে হাড়ের ওপরে চামড়া, এরকমই মানুষটার চেহারা হয়ে গেছে, বড় বড় চুল হয়ে গেছে, মানুষ বলে চেনাই যাচ্ছে না। তো উনি দেখলেন সেটা, দেখে উনি ভাবলেন যে না, এর বেঁচে থেকে লাভ কি আছে, একে আজ শেষ করে দিই। কি আছে, একটা বালিশ চাপা দিয়ে, এই যে অবস্থায় একটা বালিশ চাপা দিয়ে ধরলে আধ মিনিটে শেষ হয়ে যাবে। উনি আবার মনটাকে তৈরি করে আরেকটা চাবি দিয়ে এবার দ্বিতীয় দরজাটা খুললেন, যেখান দিয়ে ওর ঘরে ঢোকা যাবে। একটু ক্যাঁচ করে আওয়াজ হলো, কিন্তু সেই লোকের কোনো তাপ নেই, সে খেয়ালও করলো না, শুনতেও পেল না বোধহয়। এবারে এই ব্যাংক মালিক ঘরে ঢুকলেন, পেছনে দাঁড়িয়ে ভাবছেন এবারে ধরে যদি শুয়ে একটা বালিশ চাপা দিয়ে দিই, কয়েক সেকেন্ডের ব্যাপার, দিয়ে আমি আবার যেখানে ছিলাম চলে যাব, কেউই কিছু বুঝতে পারবে না। তখন উনি দেখলেন
যে বোধহয় একটা কিছু চিঠি টিঠি লিখছিল, তার সামনে সেটা খোলা। তো খুব কৌতূহল হলো, কৌতূহল হয়ে উনি ওই চিঠিটা পড়তে গেলেন। উনি ভেবেছিলেন যে এই চিঠিতে কি হবে, কালকে আমি 20 লক্ষ রুবল পেয়ে যাবো, এই করবো সেই, এইসবই লেখা থাকবে। তা না, একদম উল্টো। এবং ওনাকে উদ্দেশ্য করে লেখা। লেখা আছে যে কালকেই তো বাজির নিষ্পত্তি হয়ে যাচ্ছে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি, বাজি তো আমি জিতেই গেছি, কিন্তু তবু কয়েকটা কথা বলা আপনাকে আমার দরকার, সেই জন্য এই চিঠিটা আমি লিখছি। আশা করি আপনি চিঠিটা পড়বেন। দেখুন, এটা ঘটনা যে এই 15 বছরে আমি বহির্জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম। একেবারেই আমার চোখের সামনে কিচ্ছু ছিল না। কিন্তু যে কথাটা আপনাকে বলতে চাই আমি, সেটা হচ্ছে বাইরের জগৎ আমার চোখের সামনে থেকে যত সরে গেছে, আমার ভেতরের জগৎ আমার মনের চোখে ততটাই উদ্ভাসিত হয়ে উঠেছে। আমি নিজেকে জানতে শিখেছি, নিজেকে চিনতে শিখেছি, নিজেকে বুঝতে শিখেছি, এবং নিজেকে চেনার, নিজেকে জানার মধ্যে যে আনন্দ আছে, ওই বহির্জগতে যেসব জিনিস নিয়ে আপনারা আনন্দ করেন, টাকা পয়সা বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি, কোনো মূল্য নেই। এই আনন্দ এমনই আনন্দ, এর পাশে কেউ দাঁড়াতে পারে না। এবং এই আনন্দ পেয়েছি কোথায় জানেন কিভাবে? ওই বই থেকে। আমি পাগলের মতো বই পড়ে গেছি, কোনো বাদ বিচার করিনি। এ থেকে ও, ও থেকে সে, যা পেয়েছি পড়ে গেছি। এবং এই বইয়ের মধ্যে দিয়ে আমি কোথায় না গেছি এবং কি না করেছি, আমি কোন অতলে গেছি আবার কোন ওপরে গেছি, কত লোকের সাথে মিশেছি, কত লোকের সাথে গল্প করেছি, সমস্ত তো মনের মধ্যে আমি দেখতে পেয়েছি। এবং সেই দেখার কোনো তুলনা হয় না। সেই আনন্দের পাশে ওই টাকা পয়সা হাবি জাবি এইসব জিনিস তুচ্ছাতি তুচ্ছ। এবং এটা যে সত্যিই তুচ্ছ, আমার কাছে যে আর কোনো দাম নেই, সেইটা প্রমাণ করার জন্য এই বাজিটা আর 4-5 ঘন্টা বাকি আছে, আমি ইচ্ছে করে হেরে যাব। শুধু এইটা আপনাকে বলার জন্য, জানানোর জন্য, এই 20 লক্ষ রুবলের কোনো আকর্ষণ আমার কাছে নেই। আমি এছাড়াও নিজের মতো অনেক অন্যভাবে বাঁচতে পারবো। আমি যেখানে খুশি চলে যাব, আমি যেখানে খুশি বাঁচবো, আমার কোনো কিছুর কারো ধার ধারি না। সেইটা প্রমাণ করার জন্য আমি এই বাজিটা স্বেচ্ছায় হারব। আপনি পারলে বোঝার চেষ্টা করুন, যেগুলো নিয়ে আপনারা নাচানাচি করেন অর্থহীন, সম্পূর্ণ অর্থহীন। ভালো থাকবেন, নমস্কার। এখানে চিঠি শেষ। ব্যাংকার ভদ্রলোক এই প্রথম চোখ দিয়ে জল বেরিয়ে গেল। উনি এইভাবে জীবনকে দেখার সুযোগই পাননি, ভাববেনই বা কি করে। উনি কোনো কথা না বলে আস্তে করে লোকটির মাথায় একটু হাত রাখলেন। সে টের পেল না, সে তখন আধা ঘুম আধা জাগরণ, একটা অন্যরকম তার অবস্থা, এসবের তার খেয়ালই নেই। উনি আস্তে করে মাথাটা একটু হাত ছুঁয়ে আবার দরজা বন্ধ করে বেরিয়ে গেলেন। পরের দিন দুপুরের কিছুক্ষণ আগে পাহারাদার দৌড়ে এসে বলল যে ওই লোকটি কোনোভাবে জানলা দিয়ে কিভাবে গেছে যায় না, জানলা দিয়ে বেরিয়ে গেছে এবং ওনার কম্পাউন্ড ছাড়িয়ে কোথায় চলে গেছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হলো গল্প, বাজি, দ্য বেট। এই গল্পটা বলতে গিয়ে না আমার রবীন্দ্রনাথের, মানে আমি একটু গুলিয়ে ফেলছিলাম বলতে গিয়ে। আমার রবীন্দ্রনাথের একটা লাইন এমন মনে পড়ে গেল, যখন উনি বলছেন, এই ভদ্রলোক আইনজীবী, যে আমার বাইরের জগৎ যত চলে গেল সামনে থেকে, আমার ভেতরের জগৎ তত খুললো। আমার রবীন্দ্রনাথের গান মনে পড়ছে, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে। কি অদ্ভুত মিল! আমি এটা আমার মাথায় আসছে, আমি ভাবছি গল্পটা বলতে গিয়ে আমি খেই না হারিয়ে ফেলি। যাই হোক, মনে হচ্ছে খেয়ে হারাইনি, ঠিক মতোই শেষ করতে পেরেছি। খুব বিখ্যাত একটা গল্প, মানে মানুষের মনস্তত্ত্ব নিয়ে এত সুন্দর আলোচনা এবং একটা গল্পের মাধ্যমে। চেকভ তো আপনারা জানেন, অসাধারণ লেখক ছিলেন। যাই হোক, ভালো থাকবেন সবাই। আশা করি গল্পটা ভালো লাগবে আপনাদের। শিগগিরই আবার দেখা হবে। নমস্কার।